রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু দুদিন পর বাড়তে শুরু করেছে ক্রেতা সমাগম। দাম নিয়ে বিপরীতমুখী প্রতিক্রিয়া। ছোট ছোট মনে করেন 50-53 গরু 1,20,25 এসেছে দাম। গতবারের তুলনায় গরুর দামটা একটু চওড়া যাচ্ছে। একটা কাস্টমার শুধু আসলো, একটা 30,000 দাম বললো, একটা 60,000 টাকার গরু 30,000 দাম বললো। একটাও বেচা বিক্রি হয় না এখনো। যে মূল্যে কিনেছিস তা আমার পোষাচ্ছে না। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তি। পশুবাহী ট্রাকের কারণে যানবাহনের চাপ আরো বাড়ার আশঙ্কা। আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা জামে থেকে তারপরে আসলাম। যাত্রীর সংখ্যা যখন বাড়বে গাড়ির সংখ্যা বেড়ে যাবে, পাশাপাশি পশুবাহী ট্রাক এটার সাথে যুক্ত হবে। এ নিয়ে আমরা একটু চিন্তায় আছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সৌমিত্র শুক্ল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে লঞ্চ ও ট্রেনে ঘরমুখ মানুষের ভিড়। যানজট আর ভ্রমণের ক্লান্তি এড়াতে অনেকে আগে ভাগে পৌঁছাতে চান বাড়িতে। ভিসা জটিলতায় হজে যেতে পারেননি 2 শতাধিক যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে শেষ সময় পর্যন্ত অপেক্ষা। হাবের অবহেলায় দায়ী বলছে এজেন্সিগুলো। চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধারের ঘটনায় এক ব্যবসায়ী সহ 6 জন আটক। পরীক্ষা নিরীক্ষার জন্য আবারও খোলা হলো কন্টেইনার। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে করা রিট খারিজ। জড়িতদের সহায়তায় উত্তীর্ণদেরই শুধু ফল বাতিল হবে, জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে তৎপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি। বিক্ষোভ কর্মসূচি, দ্বিধাবিভক্ত বিএনপির, সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। শুরুতে কোরবানির পশুর হাটের খবর। ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর পশুর হাটগুলো। পবিত্র ঈদুল আজহার মাত্র 3 দিন বাকি থাকায় কোরবানির হাটে উপস্থিতি বাড়ছে ক্রেতাদের। আগামী 2-1 দিনের মধ্যে হাট সরগরম হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন বিক্রেতারা। এদিকে ক্রেতারা বলছেন, হাটে কোরবানির পশু পর্যাপ্ত থাকলেও কিছুটা চড়া দাম চাচ্ছেন বিক্রেতারা। ঈদের বাকি মাত্র কয়েকদিন, তাই কোরবানির পশু কিনতে রাজধানীর হাটগুলোতে ক্রেতাদের এই আনাগোনা। প্রতিকূল আবহাওয়ার কারণে গত কয়েকদিন হাটগুলোতে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও ঈদ ঘনিয়ে আসায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই হাটে আসতে থাকেন ক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতা সমাগমও। আকাশ সুবিধা হয়ে গেছে, খদ্দের টদ্দের এখন আসা ধরতেছে, সব পছন্দ করতেছে। মোটামুটি ভালোই পড়ছে, কিন্তু গতবারের তুলনায় একটু বেশি। খুবই ভালো লাগতেছে, গরু কিনলাম, কুরবানি দিব। তাই বিক্রেতাদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক। তবে প্রতিকূল আবহাওয়ায় আশানুরূপ ক্রেতা উপস্থিতি নেই বলেও জানিয়েছেন কেউ কেউ। ক্রেতা কম বিধায় ব্যাপারীরাও গরুর দামটা একটু চওড়া চাচ্ছে। আবহাওয়া ভালো দেখে মনে হচ্ছে যে হয়তো বেচা কেনা হবে, এরকম একটা আশা করা যাচ্ছে। ভারতের গরু কম আসলে আমাদের ব্যবসাটা ভালো হতো, এটা আশা করেছি। বিরূপ আবহাওয়ায় হাটে কোনো পশু যেন শারীরিক অসুস্থতায় না ভোগে, সেজন্য হাটগুলোতে তৎপর পশু চিকিৎসকরা। জ্বর, ঠান্ডা, অত্যাধিক ঠান্ডা, কাশি ইত্যাদি রোগের ধরনের রোগের আমরা ট্রিটমেন্ট করছি। বৃষ্টিটা হইলো, এটাতে বেশিরভাগ গরুগুলো ঠান্ডা লাগছে। ঠান্ডায় এখন বেশি সমস্যা এখন দেখা যাচ্ছে। এদিকে বরাবরের মতো ক্রেতা বিক্রেতাদের মাঝে ছিল নানা অভিযোগ। গতবারের তুলনায় মনে করেন গরু পিছিয়ে 10-15 হাজার টাকা বেশি। আমাদের মিডিয়াম যারা আসে, মধ্যম শ্রেণীর, তারা হিমশিম খাচ্ছে গরু কেনার জন্য। আমাদের খরচা বেশি হয়ে যাচ্ছে, আর যার কারণে গরুর দামটা একটু বেশি না হলে আমাদের লস হইব। দাম করে চলে যাচ্ছে, কিন্তু দামে পড়ে না, এই জন্য তারা ঘুরতেছে কিনবার জন্য। ঈদের আগের 2 দিন ক্রেতা উপস্থিতি সবচেয়ে বেশি হবে বলে আশাবাদ বিক্রেতাদের। এবছর রাজধানীর বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে 22টি পশুর হাট বসেছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে যে 22টি পশুর হাট এবার বসেছে, তার মধ্যে অন্যতম বৃহৎ একটি পশুর হাট আফতাবনগরে সেখানে বসেছে। সেখানে আছেন রিপোর্টার জাফর সাদিক। যাচ্ছি তার কাছে কোরবানির পশুর বেচা বিক্রির খবর জানতে। জাফর।
যেমনটি আপনারা দেখলেন যে কোরবানির পশুর হাট কিন্তু মূলত জমতে শুরু করেছে। তবে আমি আজকে দুপুর থেকে আফতাবনগর হাটে আছি রাজধানী, তো এখানটিতে এসে যেমনটি দেখলাম আসলে যে সকালে এক পশলা বৃষ্টির ফলে এখানে আফতাবনগর হাটের যে পরিবেশ সেটি আসলে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে এবং এই কারণেই কিন্তু কিছুটা ভোগান্তির মুখে আছেন এখানে যারা ব্যাপারীরা আছেন এবং এর সাথে যারা ক্রেতারা আসছেন। তো সৌমিত্র, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আফতাবনগর হাট কিন্তু প্রায় 5 কিলোমিটার লম্বা একটি হাট এবং এই হাটে প্রচুর গরু আছে, প্রত্যেক সাইজের সব ধরনের ক্রেতাদের চাহিদা বিবেচনা করে কিন্তু এখানে বড় ছোট মাঝারি গরু থেকে শুরু করে ছাগল খাসি সব ধরনের পশু কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি সৌমিত্র। তো এখানে ক্রেতা আসছেন, প্রচুর দর্শনার্থী আসছেন, সব বয়সের দর্শনার্থীরা আসছেন। বিশেষ করে এই হাটটির পরিবেশ অন্যান্য হাটের তুলনায় অনেকটাই গোছালো থাকা এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি দুপুর থেকেই দর্শনার্থীদের ভিড় আছে, কিন্তু দর্শনার্থীদের মাঝে আসলে ক্রেতার সংখ্যাটা তুলনামূলক অনেকটাই কম। তবে যে ক্রেতারা এসছেন তাদের কিন্তু একটা অভিযোগ আছে যে গরুগুলো আছে বাজারে এই হাটে সেই গরুগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি দাম হাঁকা হচ্ছে। তো সৌমিত্র, এখানে আমি বেশ কিছু গরু দেখেছি, যেমন আপনি এখন কিছু গরু দেখতে পাচ্ছেন, এই গরুগুলোর দাম কিন্তু 3 থেকে 4 লাখ টাকা দাম হাঁকা হয়েছে এবং একই সাথে আরো কিছু গরু আছে যেগুলো 8-10 লাখ টাকা দাম হাঁকা হয়েছিল। তো ব্যাপারীরা বলছেন এই গরুগুলো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। তো এখন পর্যন্ত আসলে ঠিক সেইভাবে গরুগুলো কিন্তু তারা বিক্রি করতে পারেনি। অনেক ব্যাপারী আছেন যারা কিনা 20 থেকে 30টি গরু নিয়ে এসেছেন, কিন্তু তারা এখন পর্যন্ত আসলে একটি গরু বিক্রি করতে পারেননি। তো আরেকটি বিষয় সৌমিত্র আপনাকে জানিয়ে রাখি যে ব্যাপারীদের যেটা আসলে চাহিদা, তারা ভাবছেন যে ঈদের আর মাত্র 3 দিন বাকি আছে, এর মধ্যে আসলে সরকারি কোনো ছুটিও নেই এবং একই সাথে যারা কিনা গরু কিনতে আসবেন তাদের আসলে ঠিক ফুলস্টপটিও হয়ে ওঠেনি। তো সবকিছু মিলিয়ে আসলে তারা আশা করছেন যে বুধ বৃহস্পতিবার দিক থেকে হাটটি জমে উঠতে পারে এবং সেই সময় আসলে তাদের গরুর দামটিও হয়তো বাড়বে এবং সেই জায়গা থেকেই তারা আসলে গরুটি এখনো ধরে রেখেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের গরুর দামটি বৃদ্ধি পেলে তারা হয়তো গরুটি বিক্রি করার একটা চিন্তা ভাবনা করবেন। তো সবকিছু মিলে আসলে রাজধানীর যে আফতাবনগর হাটটি আছেন, যারা নাকি ক্রেতা আছেন, ব্যাপারী আছেন, বিশেষ করে যারা ক্রেতা আছেন, সব বয়সী ক্রেতাদের জন্য আসলে এই আফতাবনগর হাটটি একটি আমরা বলা যায় একটি আদর্শ হাট এবং এই হাটে এসে ক্রেতারা কিন্তু আসলে বেশ স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের পশুটি কিনে কোরবানি করতে পারবেন। সৌমিত্র। দর্শক, রিপোর্টার জাফর সাদেক জানাচ্ছিলেন রাজধানী আফতাবনগরে যে কোরবানির পশুর হাট রয়েছে সেখানকার খবরাখবর। রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে এ জামাত হবে সকাল 8:30টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে নগর ভবনে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সভা শেষে মেয়র একথা জানান। সভায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, ওয়াসা, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা সার্বিকভাবে প্রস্তুতি এগিয়ে চলছে। প্রস্তুতির শেষ পর্যায়ে আমরা ঈদের জামাত আগামী 25শে সেপ্টেম্বর শুক্রবার সকাল 8টায় আবহাওয়া অনুকূল সাপেক্ষে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ডিএমপির সার্বিক সহযোগিতা চলছে, তারা কার্যক্রম করছেন। নিরাপত্তার বিষয়টা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী সার্বক্ষণিকভাবে মনিটর করছেন এবং করবেন। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকবে যাতে মুসল্লিদের কোনো সমস্যা না হয়, নিরাপত্তা বিঘ্নিত না হয়। ঈদের বাকি আর মাত্র 3 দিন। নারীর টানে এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় ঘরমুখা মানুষের ভিড়। সোমবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে কমলাপুর রেল স্টেশনে আসতে থাকেন ঘরমুখো মানুষ। ঈদের আগ মুহূর্তের ঝামেলা এড়াতে অনেকে একটু আগে ভাগে যাচ্ছেন বাড়িতে। সকাল থেকে অধিকাংশ ট্রেন নির্দিষ্ট সময়ে যাত্রা করলেও দু একটি ট্রেন ছাড়তে দেরি করে। অধিকাংশ ট্রেন সময় মতো ছেড়ে যাওয়ায় যাত্রীদের মাঝে ছিল স্বস্তি। আমার নানু বাড়িতে আর দাদু বাড়িতে খুব মজা করবো। আর কুরবানি তো গরু কাটবে দেখবো, তো নানি বাড়িতে যাবো। নানি বাড়িতে তারা আগে কখনো ঈদ করি নাই, এবার করবো। আমি নানুর কাছে যাচ্ছি। কুরবানি ঈদের সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে গরু কিনা, আর এটা তো মিস করা যায় না, তাই তাড়াতাড়ি বাড়ি যাওয়া। পরবর্তী দিনগুলোতে ট্রেন সময় মতো ছেড়ে যাবে এমন প্রত্যাশা রেল কর্তৃপক্ষের। সকাল থেকে এই পর্যন্ত 17টা গাড়ি বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। মোটামুটি সব গাড়ি যথাসময়ে গেছে, তবে একটা ট্রেন মহানগর বিলম্বে আসার জন্য বিলম্বে গিয়েছে। আরগুলি মোটামুটি ভালোই চলে গেছে। আশা করি এভাবে যদি যায় তাহলে আমরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবো। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ সামিল হতে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভিড় ছিল দক্ষিণাঞ্চলগামী মানুষের। ঈদ উপলক্ষে যাইতেছি, তারপরে ঈদের অনেক মজা হয়, আনন্দ হয়, এই জন্য যাইতেছি। ক্লাসমেটদের সাথে দেখা করবো, এলাকাবাসীর সাথে দেখা করবো, এই তো ঈদের আনন্দের জন্য যাচ্ছি। লঞ্চের ভাড়াটাও মোটামুটি ঠিক আছে, কোনো বাড়তি কোনো ভাড়া আমাদের কাছ থেকে আদায় করা হয় না।
ট্রেন ও লঞ্চের পাশাপাশি রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকেও যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ২০ কিলোমিটার এলাকা জুড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ছিল দীর্ঘ যানজট। টানা ৬-৭ ঘন্টা যানজটে চরম দুর্ভোগ পোহান ঈদে ঘরমুখ যাত্রীরা। হাইওয়ে পুলিশ জানায়, চন্দ্রা থেকে টাঙ্গাইলের গোড়াই ও গাজীপুরের বাইপাস সড়ক পর্যন্ত ছিল তীব্র যানজট। মূলত কোরবানির পশু বোঝাই ট্রাক সহ অন্য যাত্রী পরিবহনের সংখ্যা বেড়ে যাওয়াই এই যানজটের কারণ। এছাড়া টানা বৃষ্টিপাতে যানবাহনের গতি ধীর হওয়ায় ভোগান্তি হয় যাত্রী ও গাড়ি চালকদের। এদিকে মহাসড়ক স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত তৎপর থাকেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এদিকে গত কয়েক ঈদের তুলনায় এবার মহাসড়কগুলোর হাল অনেকটা ভালো হলেও ফিরে এসেছে যানজট নিয়ে পুরনো আতঙ্ক। এরই মধ্যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট আর ফেরি পারাপার নিয়ে উদ্বেগ বেড়েছে পরিবহন সংশ্লিষ্টদের। মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাকের চাপ থাকায় যানজট নিয়ন্ত্রণ খুব একটা সহজ হবে বলে মনে করছেন না তারা। তবে বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে হাইওয়ে পুলিশ বলছে, যানজট পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা করছেন তারা। তাফসির বাবু রিপোর্ট। দেশের ২২টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের মধ্যে এবারও সবচেয়ে বেশি দুশ্চিন্তা ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিয়ে। যথারীতি ঈদের এক সপ্তাহ আগে থেকেই এই মহাসড়কে শুরু হয় যানজট। ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও যানজট ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত গিয়ে দাঁড়ায়। ঈদ যাত্রায় চাপ বাড়ার পর যাত্রী দুর্ভোগ বেড়েছে এই মহাসড়কে। এখানে যে গরুর ট্রাকের কারণে, তারপরে লোকাল গাড়িগুলো যেমন সাইড দেয় না, এই কারণে যানজটগুলো হয়। এইগুলো নিয়ে আতঙ্ক আছে। খানাখন্দ একটু যা হয়েছে, একটু কাজ কাম টুকটাক মোটামুটি করছে আর কি, তাও তবু রাস্তা এখনো বিশাল খারাপ আছে। গাড়ি বাড়ছে কিন্তু রাস্তা বাড়ছে না, আমাদের রাস্তার প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হয়ে উত্তরাঞ্চলের 16টি জেলা সহ অন্তত 25টি জেলার মানুষ চলাচল করেন। এখন এই মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে প্রতিদিন গড়ে প্রায় 17,000 যানবাহন। বাড়তি যানবাহনের চাপে যানজট লাগছে এই মহাসড়কে। শুধু কালিয়াকুর থেকে এলেঙ্গা পর্যন্ত এইটুক নিয়ে আমাদের দুশ্চিন্তা। গতকালকে এবং আজকে 2 দিনে এই রাস্তার একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যাত্রীর সংখ্যা যখন বাড়বে, গাড়ির সংখ্যা বেড়ে যাবে, পাশাপাশি পশুবাহী ট্রাক এটার সাথে যুক্ত হবে, তখন কি অবস্থা সৃষ্টি হয় এ নিয়ে আমরা একটু চিন্তা আছি। যখন 4 লেন থেকে গাড়িগুলো এসে সিঙ্গেল লেনে যায়, তখন দেখা যায় সিঙ্গেল লেনে গাড়ির এই ট্রাফিক নিতে পারে না রাস্তায়, ফলে জ্যাম লেগে যায়। তবে হাইওয়ে পুলিশ বলছে, গাড়ির চাপ থাকলেও দুর্ঘটনার কারণ ও রাস্তায় যান বিকল হয়ে পড়লে যানজট সামাল দেয়া কঠিন হয়ে পড়ে। গতকাল এবং আজকে বৃষ্টির কারণে এবং গাড়ির চাপ অনেক বেশি, মাঝে মাঝে যে যানজটের সৃষ্টি হয়, যদি কোনো গাড়ি দুর্ঘটনায় পতিত না হয় কিংবা নষ্ট না হয়, তাহলে কোনো রকম অসুবিধা থাকে না। আমরা পর্যাপ্ত রেখেছি যাতে অতি দ্রুত এই গাড়িগুলো সরানো যায়। এর বাইরে অন্য মহাসড়কগুলোর অবস্থা নিয়ে সন্তুষ্ট হাইওয়ে পুলিশ। বিভিন্ন মহাসড়কে ঝুঁকিপূর্ণ 165টি স্থান চিহ্নিত করে তাদের দেয়া চিঠি আমলে নিয়ে সড়ক সংস্কার হওয়ায় বাকি দিনগুলোতে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে আশা হাইওয়ে পুলিশের। তবে বৃষ্টি আর অত্যধিক গাড়ির চাপ সামাল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিনই হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। পরিবারের সাথে ঈদ করতে বিকেলেও বাড়ির পথে রওনা হয়েছেন অনেকে। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার দেবাশিস রায়। যাচ্ছি তার কাছে। দেবাশিস, আপনার পেছনে তো দেখতে পাচ্ছি মানুষের রীতিমতো স্রোত। বাড়িতে যাচ্ছেন সবাই ঈদ করতে, তাদের উচ্ছ্বাস নিশ্চয়ই দেখতে পেয়েছেন। কোন ধরনের অভিযোগ তাদের রয়েছে কিনা দেবাশিস? আপনি জানেন যে আসলে ঈদুল আজহা একেবারেই ঘরের কাছে চলে এসেছে, অর্থাৎ ঈদুল আজহার যে সেই সময়টি যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু মানুষের বাড়ি ফেরার যে তাড়া, সেই তাড়া কিন্তু বেড়েই চলেছে। কার্যত এখন পর্যন্ত কিন্তু ঈদের যে সরকারি ছুটি, অর্থাৎ ঘোষিত যে সরকারি ছুটির বিষয়টি রয়েছে, সেটি কিন্তু এখনো শুরু না হলেও আজ আমরা বিকেল থেকেই সদরঘাটে যে চিত্রটি দেখতে পেয়েছি তা হলো যে প্রচুর পরিমাণে বাড়ি ফেরা মানুষ কিন্তু এই লঞ্চের উপরে নির্ভর করে কিন্তু তাদের যাত্রা শুরু করেছে। আমরা খেয়াল করেছি বিকেল থেকেই। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যদিও ঈদের যে স্পেশাল সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিস কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি, অর্থাৎ সেই স্পেশাল সার্ভিসগুলো আগামীকাল থেকে যাত্রা শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ। এবং পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য যদি জানতে চাই তাহলে বলতে চাই যে এবারে কিন্তু মোট 13টি অতিরিক্ত লঞ্চ যোগ হচ্ছে এবারের ঈদ বহরে, যে লঞ্চগুলোর মধ্যে বরিশাল
আগে যেখানে চলতো 5টি লঞ্চ, সেখানে এবার 6টি অতিরিক্ত লঞ্চ দিয়ে মোট লঞ্চের সংখ্যা দাঁড়িয়েছে বরিশাল রুটে 11টি, এবং হুলারহাট এবং ভান্ডারিয়া যে রুটটি রয়েছে সেই রুটটিতে স্বাভাবিকভাবে যে 3টি লঞ্চ চলাচল করতো, সেই 3টির জায়গায় কিন্তু আরও 3টি অতিরিক্ত লঞ্চ এখানে সংযোজন করা হয়েছে, যার ফলে কিন্তু সেই রুটটিতে অর্থাৎ ভান্ডারিয়া হুলারহাট রুটটিতে কিন্তু লঞ্চের সংখ্যা দাঁড়িয়েছে 6টি। এবং পাশাপাশি আপনি যদি বলি যে ঢাকা এবং ভোলাতে রেগুলার যে লঞ্চ চলাচল করতো সেটির সংখ্যা ছিল 3টি, এবং সেটি আরও 2টি বাড়িয়ে সেই লঞ্চের সংখ্যা করা হয়েছে বর্তমানে 5টি। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বলা চলে যে এবারের যে ঈদের বিআইডব্লিউটি বা নৌ পরিবহন কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু অনেকটাই সেই ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। বিশেষ করে যাত্রীদের সঙ্গে আমরা যতটুকু কথা বলেছিলাম, যাত্রীরা যেমনটি জানিয়েছিলেন যে অন্যান্য বারের মতো একটা যে হিজিবিজি অবস্থা থাকে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণ যাত্রীর যে চাপ থাকে, সেই চাপ কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। তারপরেও যে লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যাচ্ছে, বিশেষ করে বিকেল থেকে যে লঞ্চগুলো ছাড়ছে, সেই লঞ্চগুলো কিন্তু সময় মতো ছেড়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি তথ্য আপনাদেরকে যোগ করতে চাই যে এখন পর্যন্ত কোনো ধরনের বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নেই যাত্রীরা কিন্তু সদরঘাট ছাড়ছেন, এবং পথিমধ্যে কোনো সমস্যা না হলে খুব তাদের যে গন্তব্যগুলি রয়েছে, গন্তব্যগুলিতে সময় মতো তারা পৌঁছে যাবেন বলে বিআইডব্লিউটিও কর্তৃপক্ষ এবং পাশাপাশি লঞ্চের যারা পরিবহন যারা সংশ্লিষ্ট তারা কিন্তু এমনটি আশা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত লঞ্চঘাট থেকে সর্বশেষ খবর। সৌমিত্র। দর্শক, দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রার খবর জানতে আমরা ছিলাম রাজধানীর সদরঘাটে, বলছিলেন রিপোর্টার দেবাশিস রায়। সন্ধ্যার সময় আরো থাকছে। বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ বাগেরহাটের 50 জেলে পরিবারে আহাজারি, উদ্ধারে যৌথভাবে নামল নৌবাহিনী ও কোস্টগার্ড। পায়রা বন্দর স্থাপনে যাদের ভূমি অধিগ্রহণ করা হবে তাদের জন্য ক্ষতিপূরণের টাকা প্রত্যাশী সংস্থার কাছ থেকে পাওয়ার 60 দিনের মধ্যে পরিশোধ করা হবে, এমন বিধান রেখে পায়রা বন্দর প্রকল্প ভূমি অধিগ্রহণ আইন 2015-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে অধিক হারে ক্ষতিপূরণ পাওয়ার জন্য কেউ যদি রাতারাতি স্থাপনা নির্মাণ করেন অথবা কৃষি জমিকে শিল্প প্লট হিসেবে উপস্থাপন করেন, তাদের ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। এতে আরও বলা হয়েছে, জমি অধিগ্রহণের আগে ভিডিও করতে হবে, যাতে অধিগ্রহণের পর ক্ষতিগ্রস্তদের অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তি করা যায়। বৈঠকের শুরুতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং নেদারল্যান্ডের হেগের স্থায়ী সালিসি আদালতে নিয়োগ পাওয়ায় প্রাক্তন প্রধান বিচারপতি মোহাম্মদ তাফাজ্জল ইসলাম এবং হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি আওলাদ আলীকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ করে মন্ত্রিসভা। ভিসা জটিলতায় এবার হজে যেতে পারেননি 2 শতাধিক যাত্রী। আশকোনা হজ ক্যাম্পে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেও শেষে কষ্ট নিয়ে ফিরে যেতে হয় তাদের। এদিকে হজ এজেন্সিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, হাবের অবহেলার কারণেই যেতে পারেননি এই যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে বৃহস্পতিবার হজ ক্যাম্পে এসেছিলেন সালেহা খাতুন। ভিসা আর টিকিট পাওয়ার আশায় অপেক্ষা করেছেন এ 4 দিন সকাল সন্ধ্যা। আশ্বাস দিয়ে সময় ক্ষেপণ করাতে পারলেও তাকে হজে পাঠাতে পারেনি এজেন্সির লোকজন। তাই শেষ মুহূর্তে হতাশ হয়ে বাড়ির পথ ধরতে হয় তাকে। ভিসাও দেয় না, টিকিটও দেয় না। আমরা 4 দিন আর 5 দিন এসে আমরা যাইতামও দেয় না, আবার আমরা হজে নিব, আজা নিব, কালা নিব, এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 200-র বেশি হজযাত্রী নারী পুরুষকে আশকোনার হজ ক্যাম্পের মসজিদ আর বারান্দায় শুয়ে বসে সময় কাটিয়ে বাড়ি ফিরতে হয়েছে। এহরামের কাপড় পরার পরও তাদের যাওয়া হলো না হজে, তাই ক্ষোভ আর হতাশা তাদের কণ্ঠে। 3 দিন ধরে ঘুরতে পারি আইছি, যাইতে পারছি না। টাকা পয়সা সবকিছু দিয়া দলালে কয় সকালে দিব, বিকালে দিব, 5টায় দিব, 10টায় দিব, এরকম করে একটা আছে। 17 তারিখে আপনাদের ফ্লাইট। আমরা আসলাম হজ ক্যাম্পে সকাল 11টার দিকে। এরপরের থেকে আমাদের এই পর্যন্ত আমরা এখানে বসে রয়েছি। সমস্যাটা ভাই আমাদের টিকিট নিয়ে এরা প্রতারণা করতে আছে। হজ এজেন্সি হামজা এয়ারের 100 ও মাসুদ ট্রাভেলসের 36 যাত্রীর মতো অনেকেরই ভিসা আর টিকিট না হওয়ায় হাব কর্তৃপক্ষকে দুষছেন তারা। কালকে সকাল 9টায় এম্বাসি যেতে বলেছিল, কিন্তু হাব অবহেলা করে হেলাল সাহেব নিয়ে যায়নি। 304 জন ভিসা পায়নি। দুঃখজনক যে আমাদের এই হেলাল ভাইয়ের তার কিছু মানে আচরণের কারণে এই হাজিগুলো ভিসা পায়নি। তবে হাব বলছে এজেন্সিগুলোর দোষেই এসব হজযাত্রীর পাসপোর্ট সৌদি দূতাবাস থেকে ফেরত এসেছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি আলাদা কর্মসূচি দিয়েছে।
সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে শেখ হাসিনা সফরের বিরুদ্ধে বিক্ষোভ করার কথা জানিয়েছে কমিটিবিহীন দ্বিধা বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপি। আর প্রধানমন্ত্রীকে সার্বজনীন সংবর্ধনা দেয়া সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর তথ্য ও আনোয়ার হোসেন বাবুর ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্কের মিনি বাংলাদেশ এখন রাজনীতিতে উত্তপ্ত। যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ। এই কর্মসূচি সফল করতে কর্মী সমাবেশ সহ জনসংযোগ শুরু করেছে বিএনপি জামাত জোট। উনি যেদিন আসবেন ওই দিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা জেএফকে এয়ারপোর্টে বিএনপির নেতৃবৃন্দ, আমাদের কর্মী বাহিনী নিয়ে আমরা সবাই উপস্থিত থাকবো ওনাকে সেখানে বিক্ষোভ প্রদর্শন করার জন্য। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও নিজেদের দলের অভ্যন্তরীণ মতবিরোধ মিটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বজনীন সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি চালাচ্ছে। প্রতিবারের মতো এবারও আমরা সার্বজনীন নাগরিক সম্বর্ধনার আয়োজন করেছি এবং সেখানেও বিভিন্ন স্টেট থেকে আমাদের নেতাকর্মীরা আসবেন এবং প্রবাসী ভাই বোনেরা সে সম্বর্ধনা সভায় অংশগ্রহণ করবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে 25, 26 ও 27 সেপ্টেম্বর পরবর্তী টেকসই উন্নয়ন এজেন্ডা শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বলে জানালেন যুক্তরাষ্ট্রে বিএনপি ও 36 সহযোগী সংগঠনের জোটের আহ্বায়ক। ইউনাইটেড নেশনের ওনার ভাষণ থাকবে সেদিন যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ফার্স্ট এভিনিউ এবং 47 স্ট্রিটের কর্নারে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা সেখানে কর্মসূচি দিয়েছি এবং যেদিন সেখানে উনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের উদ্দেশ্যে হোটেলে ভাষণ দিবেন, ওনার হোটেলের সম্মুখে আমরা ইনশাআল্লাহ সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ করব। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের দলমত নির্বিশেষে প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সার্বজনীন সংবর্ধনা দেয়া হবে বলে জানালেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কিভাবে তাকে সম্মান দেখে, কিভাবে তার প্রতি কৃতজ্ঞ সেই নেত্রীকে দেখার জন্য প্রবাসে আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি। 24 সেপ্টেম্বর পবিত্র ঈদ, সেই পবিত্র ঈদও আমরা ওনার সাথে ভাগাভাগি করে আমরা উদযাপন করব এবং 28 সেপ্টেম্বর ওনার জন্মদিবস, যদিও উনি ঘটা করে কোনোদিন জন্মদিবস পালন করেন না, তবুও আমরা ওই দিনে দোয়া মাহফিল করবো না জন্মদিবসে। এই সমস্ত কর্মসূচি আমাদের রয়েছে। আগামী 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেখানেই আমাদের প্রতিরোধ। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দুবাই থেকে আসা চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা জব্দের ঘটনায় C&F প্রতিষ্ঠান ফ্ল্যাশ ট্রেড ইন্টারন্যাশনালের মালিক শামীম সহ মোট 6 জনকে আটক করেছে গোয়েন্দা সংস্থা। এদিকে বেলা 12টার দিকে শুল্ক, গোয়েন্দা, কাস্টমস ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কন্টেনারটি খোলা হয়। কন্টেনারে সবগুলো কার্টন খোলা হলে বৈদেশিক মুদ্রা ছাড়াও অবৈধ পণ্য পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। এদিকে জব্দ করা মুদ্রা গণনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে মুদ্রা গণনাকারী যন্ত্র আনা হয়েছে। গতকাল বিকেলে বন্দরের 8 নম্বর ইয়ার্ডে আমদানি করা একটি কন্টেইনার থেকে অন্তত 40 কোটি টাকা মূল্যের ভারতীয় মুদ্রা জব্দ করে শুল্ক গোয়েন্দা বিভাগ। মূলত ভারতে পাচারের জন্য পাকিস্তান থেকে দুবাই হয়ে এসব মুদ্রা বাংলাদেশে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে শুল্ক বিভাগ। এই মালটা যার নামে এসেছে তাকে তিনি এখনো অ্যাবসকন্ডিং, তিনি দেশের ভিতরেই আছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ইনভেন্টরি করার পরে হয়তো আমরা জানতে পারবো যে এর ভিতরে কি আছে। মুদ্রা ছাড়া অন্য পণ্যও থাকতে পারে আমরা আশঙ্কা করছি। আরও 3টা কন্টেনার এখানে ইউ ব্যাগেজের মাধ্যমে আনা হয়েছে। এই 3টা কন্টেনারও কিন্তু আমরা লক করেছি, সেটাও আমরা সাসপেক্টেড কার্গো হিসেবে আমরা সন্দেহ করছি। আমরা যদি জানতে চাই যে এগুলো কি জাল রুপি না মূল রুপি, সেক্ষেত্রে আমরা যথাযোগ্য জায়গায় দিয়ে যারা এক্সপার্ট আছে তাদের সহযোগিতা নিয়ে এটা নিরূপণ করে আমরা রিপোর্টটা তাদের কাছে দেব অথবা আদালতে উপস্থাপন করব। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপক্ষের শুনানি শেষে হাইকোর্টে একটি অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের সহায়তায় যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তদন্ত করে কেবল তাদের ফল বাতিল করা হবে। পরে বিষয়টি তিনি সাংবাদিকদের জানান। আমি আদালতে বলেছি যে এরকম ডিভাইস যদি কোনো ছাত্র ব্যবহার করে থাকে এবং এদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, এখান থেকে যদি কোনো তথ্য পাওয়া যায়
তাদের পরীক্ষাটা বাতিল হবে এবং সেটা পরবর্তী সময়ে তদন্ত করে যে ছাত্র অসদুপায়ে অবলম্বন করেছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া ডিপার্টমেন্টের পক্ষে কোনো অসুবিধা না। ঢালাও অভিযোগে এই হাজার হাজার ছাত্রছাত্রী যারা নাকি পাশ করেছে তাদের পরীক্ষা তো বাতিল হওয়ার কোনো প্রশ্ন আসে না। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ বাগেরহাটের কচুয়ার 50 জেলে পরিবারে চলছে আহাজারি। নিখোঁজ জেলেদের উদ্ধারে যৌথভাবে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এলাকাবাসী জানান, গতকাল ভোররাতে ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে 30টিরও বেশি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে প্রায় 2 শতাধিক জেলে নিখোঁজ হন। এদের মধ্যে জেলার কচুয়ার বগা গ্রামের আবুল ব্যাপারী, তোরাবালি ও বারেক মিয়া সহ 50 জনের এখনও খোঁজ মেলেনি। এ খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। তাদের জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। প্রায় 1 লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গত কয়েকদিনে প্রায় 11,000 অভিবাসী প্রবেশ করায় সীমান্ত সাময়িক বন্ধ করে দিয়েছে অস্ট্রিয়া সরকার। সরকারি বাধার কারণে গত কয়েকদিন ধরে ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া সীমান্ত এলাকায় দিন কাটাচ্ছে লাখ লাখ শরণার্থী। এই অবস্থায় সোমবার ইউরোপের দেশগুলোতে অভিবাসীদের ঠেলে না দিতে গ্রিসের প্রতি আহ্বান জানায় ক্রোয়েশিয়া। রোববার অভিবাসীদের আশ্রয় দিতে সার্বিয়া সীমান্তের কাছে বেশ কয়েকটি নতুন শরণার্থী শিবির নির্মাণের কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে আগামী 2 বছরে ধাপে ধাপে প্রায় 1 লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এবছর যুক্তরাষ্ট্র 85,000 অভিবাসীকে দেশটিতে জায়গা দিয়েছে বলে জানান কেরি। ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি ডালমিয়ার মৃত্যুতে সারা বিশ্বের সঙ্গে ক্ষতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটেরও। কারণ এদেশের ক্রিকেটের উন্নয়নে দক্ষ ক্রিকেট সংগঠক ডালমিয়ার অবদান ভোলার নয়। এমন মন্তব্য করেছেন ডালমিয়ার আইসিসিতে থাকাকালীন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। এটা অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল সারা বিশ্ব ক্রিকেটের জন্য। আর বাংলাদেশ ক্রিকেট বিশেষভাবে আজকে যে পর্যায়ে আছে আন্তর্জাতিকভাবে, এটার পেছনে তার অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি বলবো এটা একটা অসাধারণ অবদান তার ছিল। বাংলাদেশকে তিনি ভালোবাসছেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসছেন এবং বাংলাদেশের ক্রিকেটের ব্যাপারে তিনি গভীরভাবে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি সবসময় বলতেন যে না, একদিন বাংলাদেশ ক্রিকেট উঠে দাঁড়াবে। উনি যে ক্রিকেটের জন্য যে ভিতটা রচনা করে গেলেন, শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী, সেটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি সেটা অবশ্য একটা ভিন্ন প্রসঙ্গ। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে পশুর হাট শুরুর 2 দিন পর বাড়ছে ক্রেতা সমাগম। দাম নিয়ে বিপরীতমুখী প্রতিক্রিয়া। মহাসড়কে পশুবাহী ট্রাকের কারণে যানবাহনের চাপ বাড়ার আশঙ্কা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে লঞ্চ ও ট্রেনে ঘরমুখী মানুষের ভিড়। যানজট আর ভ্রমণের ক্লান্তি এড়াতে অনেকে আগে ভাগে পৌঁছাতে চান বাড়িতে। ভিসা জটিলতায় হজে যেতে পারলেন না 2 শতাধিক যাত্রী। আশকোনা হজ ক্যাম্পের শেষ সময় পর্যন্ত অপেক্ষা। হাবের অবহেলাই দায়ী বলছে এজেন্সিগুলো। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে করা রিট খারিজ। জড়িতদের সহায়তায় উত্তীর্ণদেরই শুধু ফল বাতিল হবে জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে তৎপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি। বিক্ষোভ কর্মসূচি দ্বিধা বিভক্ত বিএনপির, সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।